দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা ধরনের মারপ্যাচ এবং সেই রাজনীতির ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, তার পেছনের কি কারণ থাকতে পারে এবং তার ভবিষ্যৎ ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করতে। আর আমরা যখনই এই অনুষ্ঠান এখন করি, একটা উইকেন্ড কাটানোর পরে যখন অনুষ্ঠানটা করি, তার মানে পুরো উইকেন্ড জুড়ে অনেক ঘটনাবহুল দিন পার করেছে মানুষ বা সারা বিশ্ব, তাই অনেক কিছু জমে থাকে এই আলোচনার মধ্যে। তবে এই আলোচনার সব কিছু কেন্দ্রীভূত এক জায়গায়, সেটি আমেরিকা ইরানের যে যুদ্ধ, সেটির আসলে সবশেষ পরিস্থিতি কী পর্যায়ে, বা সেই যে যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষের সেটির বা কী অবস্থা। 93তম দিনে যুদ্ধ গড়িয়েছে, তারপরও কোনো সুখবর নেই, বরং দোদুল্যমান। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যতই বলা হোক উনি শর্টলি যুদ্ধ শেষ করার জন্য নেগোসিয়েশনে পৌঁছে যাচ্ছেন, আবার নতুন করে একটি অনিশ্চয়তা দেখা দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষের কোনো ডিল বা ঘোষণা দু দেশের পক্ষ থেকেই আসে না। তাই মানুষও আতঙ্কে থাকে বা চিন্তায় থাকে। তবে এর মধ্যে নতুন করে আলোচনায় হচ্ছে লেবাননের বৈরুতে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী সেই সাময়িক যুদ্ধবিরতির সময়, যেটি নিয়ে আবার নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। কারণ আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি, প্রাইমারি যুদ্ধবিরতি যেটি চলছে, সেটা নিয়ে একটা বড় শর্ত ছিল যে লেবাননে আক্রমণ করতে পারবে না ইসরায়েল, কারণ ওই চুক্তির মধ্যে লেবাননও যুক্ত ছিল। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ইসরায়েল কিন্তু এরই মধ্যে বেশ কয়েকবার লেবাননের রাজধানী বৈরুতে আক্রমণ করেছে। কারণ ইসরায়েলের দাবি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি আক্রমণ না করে। তবে ঘটনাবহুল এই দুদিন পার করার পরে আজ প্রেসিডেন্ট ট্রাম্প এক্স হ্যান্ডেলে টুইট করে যেটি বলেছেন, উনি ইসরায়েলি প্রেসিডেন্ট বিবি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং তিনি অনুরোধ করেছেন ওনাকে যাতে লেবানন আক্রমণ না করে, এবং সেই অনুযায়ী গণমাধ্যমের খবর অনুযায়ী হিজবুল্লাহ এবং ইসরায়েল এবং লেবানন তারা আবারও একটি সাময়িক যুদ্ধবিরতিতে প্রস্তাবে রাজি হয়েছে। তার মানে হচ্ছে এখন আক্রমণ করবে না। সেই সঙ্গে আমেরিকার এই যুদ্ধে নিয়ে যে পরিমাণ খরচ আমেরিকা বহন করছে, আমেরিকার বিশেষ করে আমেরিকার অভ্যন্তরীণ যা অর্থনৈতিক অবস্থা দোদুল্যমান, সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই। কারণ এই যুদ্ধের খরচ আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সব কিছু মিলিয়ে এমন অবস্থা যে হয়তো এটি $1 ট্রিলিয়ন গিয়েও পৌঁছতে পারে। আমরা সেটা নিয়েও একটু কথা বলতে চাই। আর এইসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছে, নিয়মিতই আমাদের সঙ্গে যুক্ত হন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি। মাদবর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সে সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন, মাহমুদ রেজা চৌধুরী, সোসিও পলিটিক্যাল অ্যানালিস্ট। মাহমুদ ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। মাহমুদ ভাই এবং মাদবর ভাই, আপনারা দুজনেই শুনলেন। আমি মাদবর ভাইকে দিয়েই শুরু করি। মাদবর ভাই, যুদ্ধ 93তম দিন, একেবারে মনে হচ্ছিল যে গত সপ্তাহেও আমরা যখন আলোচনা করছিলাম মনে হচ্ছিল যে একেবারে ডিলে পৌঁছে গিয়েছে, কিন্তু বারবারই নতুন নতুন শর্ত যুক্ত হচ্ছে, ইউরেনিয়াম থেকে শুরু করে হরমুজ থেকে শুরু করে এখন নতুন করে লেবানন। তার মানে আপনি কি দেখছেন? যদি বা এরা আমরা এখন আলোচনা করছি নিয়মিত যে যুদ্ধটা শেষ হবে কি হবে না, কিন্তু তারপরও তাহলে যদি শেষ না হয় বা তারা যদি দুদেশ আলোচনা না করে, তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? এটিকে আরো দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে দেখুন, এখানে আমার অনেকটা কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টিং হয়ে যাচ্ছে, অনেকটা ফ্রাস্ট্রেটিং একটা প্রসেস হয়ে যাচ্ছে। আমরা সব সময় আলাপ করছি, এখানে দেখা যাচ্ছে বারবার আমরা একটু আগালে আবার পিছনে যাই। কারণ এখানে আমি একটা কথা সবসময় বলছি, এখানে অনেস্ট এফোর্টসটা নাই। সেটা বিশেষ করে, এবং এটা মেইনলি আমি যেটা মনে করি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইসরায়েল। নাতানিয়াহুর মতো লিডার, সে হচ্ছে আসলে এই যুদ্ধটা কিন্তু আপনার যে সিজফায়ার বলেন বা একটা এগ্রিমেন্ট, সেটা কোনো মতেই করতে ইচ্ছে না। আমরা খুবই আশাবাদী ছিলাম যে বিশেষ করে খুব কাছাকাছি আসছিল ইরান এবং যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেখুন আপনার, এর আগে যে এই যে প্রথমবার করলো তা না, লেবাননের আপনি বিশেষ করে তাদের উত্তরে, এবং তারা যেভাবে অ্যাটাক করলো, এবং বিশেষ করে করতে করতে একেবারে বৈরুত পর্যন্ত চলে গেছে। তো এখন এই অবস্থায় ইরানের পক্ষে তো আসলে এটা কোনো হতে, কারণ ইরান এখানে বলে দিয়েছে সিজফায়ার অংশ হচ্ছে কিন্তু লেবাননও।
লেবাননটাকে সেপারেটলি তারা চাচ্ছে না ইয়ে করতে, কারণ হিজবুল্লাহর সাথে তাদের রিলেশনশিপ আছে। এবং একইভাবে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের জন্য গিয়েছে, ইরানও স্বাভাবিকভাবে কিন্তু এখানে লেবাননকে প্রোটেক্ট করতে চাচ্ছে স্বাভাবিকভাবে। সো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে ইউরেনিয়াম বলেন বা অন্যান্য যে শর্তগুলো, এগুলো কিন্তু অনেকটা কিন্তু ওয়ার্কেবল একটা স্টেজে চলে আসছিল। কিন্তু বিশেষ করে যে নেতানিয়াহু, হি হ্যাজ এ বিশ্বাস প্ল্যান, যে প্ল্যানটা হচ্ছে গ্রেটার ইসরায়েল এস্টাবলিশ করা। এবং দেখুন, এই একটা লিডার ইসরায়েল যেভাবে সমৃদ্ধশালী হয়েছিল সেই পুরো তছনছ করে দিল। ইসরায়েলের জন্য যেটা কত বড়, আমরা দেখছি যে যে ধরনের ডেভাস্টেশন হচ্ছে, ইরানও হচ্ছে ডেভাস্টেশন সাংঘাতিকভাবে। মাঝখান থেকে লেবানন আরেকটা কান্ট্রি কি করলো। তো এইভাবে করতে করতে এখন আবার মাঝে মাঝে কিন্তু আমরা থ্রেট করতে থাকি পাকিস্তানকে, টার্কিকে, একটার পর একটা। আহ, আবার আবার এখন ওমানে গিয়ে দেখেন আপনার, অল দিস থিংস অ্যাকচুয়ালি ফ্যাক্টর ইনটু দিস হোল ইকুয়েশন। তো যার ফলে কিন্তু আপনার এই অনেস্ট, আমি একটা কথা বারবার বলছি, এফোর্ট না থাকাতে আমরা কিন্তু উই আর নট এবল টু অ্যাকচুয়ালি কাম টু treaty or some kind of the ceasefire। একবার বলে আবার ওইদিকে কিন্তু স্বাভাবিকভাবে ইরান যেটা এখন করতেছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা দেখছি আর কি, অনেকটা ডিফেন্সিভ, কিছুটা তারা অ্যাগ্রেসিভ হচ্ছে। কারণ তারাও কিন্তু অনেকটা কিন্তু আপনার দে আর লুজিং দেয়ার হোপ অলসো, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর দেম, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ইকোনমি, এবং স্বাভাবিকভাবে আমরা যে বলছি মিসাইল কমপ্লেক্স, যুক্তরাষ্ট্র বোধহয় আমি দেখলাম গতকালকে, মোস্ট লাইকলি গতকালকে বোধহয় আবার তাদের যে মিসাইল কমপ্লেক্সের উপর বোধহয় এয়ারফোর্সের ইনভেশনটা বোধহয় খুব ক্রুশিয়াল একটা ইনভেশন ছিল। সো অল দোজ থিংস অ্যাকচুয়ালি ফ্যাক্টর। এবং আমি এট দ্যাট অফ দ্য ডে যেটা বলবো ইজ অ্যাবাউট নেতানিয়াহু ইজ দ্য ওয়ান অ্যাকচুয়ালি হু ইজ লিঙ্গারিং দিস ওয়ার। এবং কিন্তু যে আহ, আগে মা- বললেন, আপনার প্রথম বক্তব্যে আমি বললাম যে তাকে রিকোয়েস্ট করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আপনি যদি এই কথাগুলো, আমরা যদি একটু রেটরিক গুলো যদি আলোচনা করি এবং বিটুইন দ্য লাইন যদি আমরা দেখি আর কি, দিস ইজ হোয়াট, অর্থাৎ হচ্ছে ট্রোজান হর্সের মতো, এটা নোবডি ক্যান স্টপ। হোল ওয়ার্ল্ড এখন দেখেন, যে আপনার যে ইটালির যে আপনি প্রেসিডেন্ট, সে তো বললোই, মেলোনিতে বললো যে এরকম হোয়াট ইজ হ্যাপেনিং ইন লেবানন। এটা একটা ব্যাপার, 3,500 বোধহয় অলরেডি লোক ক্যাজুয়ালিটিস হয়েছে, ইনজিউর্ড হয়েছে অনেক, ডেভাস্টেশন তো আছেই একটার পর একটা লেবাননে আর কি। হোয়ার আর দে গোয়িং টু স্টপ? ইসরায়েল ইউনাইটেড নেশনকে তোয়াজ করছে না, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলকে তারা থ্রেট করে। তাহলে এইটা আপনার কোন একটা, যে সারা ওয়ার্ল্ডের যে একটা অর্ডার, পিস, স্টেবিলিটি টোটালি কিন্তু একটা দেশই শেষ করে দিয়েছে, এবং ইটস বিকজ অফ নেতানিয়াহু। ইসরায়েল তো শুধু নেতানিয়াহুর সময় হয় না, ইসরায়েল হয়েছে 1948 থেকে, আরো অনেকগুলো লিডার ছিল, কিন্তু এই ধরনের যে একেবারে যে অ্যাগ্রেসিভ, এবং সে আমি জানি না হোয়াট প্ল্যান হি হ্যাজ গ্রেটার ইসরায়েল এস্টাবলিশ করা, যার ফলে যে লেবাননকেও কিন্তু সে ড্র্যাগ করে নিয়ে আসছে বারবার আর কি। এবং তারাই অ্যাটাক করে, তখন যখনই হিজবুল্লাহ সেটা ডিফেন্ড করে, তখন হিজবুল্লাহ দোষ দিতে থাকে তারা। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। ইরানের এখন স্বাভাবিকভাবে কিন্তু আপনি দেখুন, ইরানের সবচেয়ে বড় শক্তি এখন, তারা কিন্তু চায়নার যে স্যাটেলাইট বা রাডার এগুলো পাচ্ছে তারা। অন্যদিকে তারা কিন্তু আপনার ইন্ডিজিনিয়াস নিজস্ব এর মাধ্যমে আপনার যে ড্রোন গুলো, মিসাইল গুলো, তারা কিন্তু অনেক অনেক উচ্চ লেভেলে চলে গেছে, যার ফলে তারাও কিন্তু এখন তোয়াজ করছে না, ডু অর ডাই কাইন্ড অফ থিং। হোয়াট দে আর ডুইং, ডিফেন্সিভ থেকে এখন অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বিকজ দেখছে যে ইজ নো হোপলেস, ইজ নট গোয়িং এনিহোয়ার। সো এই অবস্থায় কিন্তু মানুষ যখনই এই অবস্থায় পড়ে যায়, তখন কিন্তু এখন আমার কাছে ভয় লাগছে যে এটা, আমি জানি না এটা হয়তো একেবারে সিরিয়াস একটা কন্ডিশনে যায় কিনা। ইসরায়েল কি করে ফেলে, স্বাভাবিকভাবে ইরানও একটা হয়তো, তারা হোয়াট এভার দে হ্যাভ, they are going to cause, ultimately who is suffering? সাধারণ মানুষ। On the contrary, whole world we are suffering. ইকোনমি বলেন, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি একটু আগে তো স্ট্যাটিস্টিক দেখালেন ইউনাইটেড স্টেটস এর, আমরা এখানে দেখছি তেলের দাম, আমাদের যে লাইভলিহুড, এভরিথিং ইজ গোয়িং অ্যাকচুয়ালি বিয়ন্ড কন্ট্রোল। সো দ্যাটস হোয়ার উই আর নাও। দের ইজ নো ওয়ে আপনি এইরকম একটা সিচুয়েশনে যে দুটো পার্টি কিন্তু এক হতে পারে। সো ইটস অল অ্যাবাউট দ্য ইসরায়েল নিড টু বি কন্ট্রোল। ইসরায়েল need to stop all this one after another, actually একটা কান্ট্রি পর একটা কান্ট্রি না গাজা শেষ করে এটা দিয়েছেন, এখন মাতবর ভাই,
আপনি ইসরায়েলি ব্যাপারটা বলছেন এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নেতানিয়াহুকে ফোন করেছেন উনি কিন্তু সেই ব্যাপারটা তুলেও ধরেছেন যে হঠাৎ করে আবার যেহেতু হিজবুল্লাহ এর আগেও কিন্তু আপনার সিজফায়ারের মধ্যে যুক্ত ছিল, তারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং এখন নতুন করে সাউদার্ন বর্ডারে বিশেষ করে লিবিয়ার সেখানে আক্রমণ হচ্ছে। আপনি থাকেন, আমি একটু মাহমুদ রেজা ভাই আপনার কাছ থেকে যেটা জানতে চাই, হঠাৎ করে যেখানে আপনার ইউরেনিয়াম তারপরে হচ্ছে হরমুজ এবং নেগোসিয়েশন প্রায় কাছাকাছি যেটা গণমাধ্যমের, সেখানে আবার নতুন করে লেবানন, এই লেবাননের সঙ্গে হামলার এটা আবার কোন মোটিভ আপনার কাছে, এটা কোন মোটিভ মনে হয় যে ইসরায়েল আবার নতুন করে বারবার লেবাননে হামলা করার পেছনে কারণটা কি? আমি আপনার অনুষ্ঠানে আজকে কথা বলার আগে যদিও হয়তো আপনি প্রসঙ্গটা আনবেন, তবু আমি আনছি শুরুতেই। আমাদের বাংলাদেশে আহমেদ মারা গেছেন এবং 82 বছর বয়সে। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 69-এর আন্দোলনে, অনেকগুলো আন্দোলনের সাথে মুক্তফাল সাহেবের অনেক ঘনিষ্ঠ যোগাযোগ এবং নেতৃত্ব আছে। অতএব তার বিদেহী আত্মার প্রতি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অনুষ্ঠানের কথা শুরু করছি। একটা জিনিস মাতবর সাহেব ভালো বলেছেন যে মূল ফ্যাক্টর হচ্ছে এখানে আপনার ইসরায়েলের নেতানিয়াহু সাহেব, নেতানিয়াহু এবং তার যে মিলিটারি গ্যাং এবং তার যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কাইন্ড অফ, তারা কখনোই চাচ্ছে না যে ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে এমন কোন রাষ্ট্রের কোন ধরনের বিন্দু মাত্র চিহ্ন আর থাকে। সেই অর্থে তারা এইবারের এইবারের যুদ্ধটাকে ধরে রেখেছে যে এরা হয় মরবে নয় তারা মিশে যাবে, এইরকম একটা পণ তাদের মধ্যে আছে। এবং এই পণের কারণেই তারা একটার পর একটা দেখছেন যতবারই আপনার আলোচনা অগ্রসর হচ্ছে ইতিবাচক পথে, ততবারই একমাত্র ইসরায়েলের কারণেই সেটা আবার প্রশ্নবোধে একটা জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে আমরা সমগ্র বিশ্ব। এবং আমার মনে হয় না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যে ধরনের ধ্বংসলীলা বা যে ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখেছি চলচ্চিত্রে বা আমরা পড়েছি ইতিহাসের বইতে, কারণ ওই সময় তো আমি ছিলাম না, আমার শ্রদ্ধেয় আলোচক উনি হয়তো তখন ছিলেন না, কিন্তু আমরা পড়েছি, আমরা দেখেছি তার চাইতেও ভয়াবহ চিত্র এখন আমরা দেখতেছি এই ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ভয়াবহতা। এত এত মানে মানবিক পর্যায়ে বলেন, যে কোনো পর্যায়ে বলেন, মানে রাজনীতির পর্যায়ে বলেন, দূরদৃষ্টির পর্যায় থেকে বলেন, ইটস এন ডিজাস্টার ইন ওয়ান ওয়ার্ড। ডিজাস্টার ইজ কমপ্লিটলি টোটালি ডিজাস্টার। এবং এর ফল যে শুধু এই যুদ্ধ আজকে বা কালকে থেমে গেলেই শেষ হয়ে যাবে তা না, কারণ একটা জেনারেশন তো তৈরি হচ্ছে। ইসরায়েলের আপনি দেখছেন যে তাদের মূল টার্গেট হচ্ছে এই যে বাচ্চাদের উপর আক্রমণ করা, বাচ্চাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা। তারা মনে করছে এই বাচ্চাটাই তো, এই সাপটাই তো আবার বড়কে আরো বড় সাপ হয়ে যাবে, তাই না? অতএব তাকে নির্মূলে করে দাও শুরুতেই। এই যে এক আগ্রাসী একটা চেতনা, এই যে আগ্রাসী একটা পরিকল্পনা যুদ্ধের, এই যে একটা আগ্রাসী একটা অমানবিক পরিকল্পনা ইসরায়েলের, এর ফলে আমার মনে হয় না যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলকে দমন করা যাবে, দমন বলবো, যতক্ষণ না ইসরায়েলকে শান্ত করা যাবে, যতক্ষণ না ইসরায়েলের ক্ষমতাকে, যেটাকে বলেন রেজিম চেঞ্জ, সেটা না ঘটবে ইসরায়েলে, till then I don't think so we can see any peace, stability or peace sign in this war. যতই আমেরিকা চেষ্টা করুক না কেন, সারা বিশ্ব, শুধু আমেরিকা না তো, সারা বিশ্ব যেখানে ধিক্কার দিচ্ছে সেখানে ইসরায়েলকে ঠেকানো যাচ্ছে না। এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন না? ফর হোয়াট? জাতিসংঘ পারছে না, আমেরিকা পারছে না, অন্য কোনো কান্ট্রি তাদের পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে তাদের মধ্যে ওই একতা নাই। ঠিক যেমন ভাবে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রকে ঠেকাতে পারছে না সারা মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো, এতগুলো রাষ্ট্র মুসলিম বিশ্বে, সেখানে একটা ইসরায়েলকে তারা ট্যাকেল দিতে পারছে না। কেন পারছে না? ওই যে স্বার্থ, ব্যক্তি স্বার্থ, শ্রেণী স্বার্থ, ক্ষমতার স্বার্থ ইত্যাদি কারণে ইসরায়েল জানে যে এদের দুর্বলতা গুলো কোথায়। অতএব মধ্যপ্রাচ্যে যদি আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, রাজতন্ত্রকে ধ্বংস করতে চান, অন্য জিনিস হবে এবং তখন হয়তোবা দৃশ্য পাল্টাতে পারে। কিন্তু এর আগে
আজকে যে দৃশ্য আমরা দেখছি, আজকে যে বাস্তবতা আমরা দেখছি, আজকে যে ধ্বংস আমরা দেখছি, আজকে যে রক্ত আমরা দেখছি, আজকে যে তৃষ্ণার্ত মানুষকে আমরা দেখতেছি, তাদের মুক্তি একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন। উনি কখন, কোথায়, কিভাবে লিখে রেখেছেন, তার আগে অন্তত পক্ষে আমার ব্যক্তিগত ছোট্ট দৃষ্টিতে আমি আগামীতে এর কোনো সমাধান নেই। মানে না, আপনি এই সমাধান দেখাচ্ছেন না, বা ইসরায়েলের কথাই আমরা বারবার বলছি যে ইসরায়েলের কারণে বারবারই ভেস্তে যাচ্ছে আলোচনাটা, হতে গিয়েও হচ্ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইসরায়েল তো একটা অংশ, কিন্তু তার পাশাপাশি যেটি সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন, যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বারবার প্রস্তাব পাঠানোর পরেও উনি সবশেষ ওনার ক্যাবিনেট মিটিংয়ে যেটি হয়েছে, আপনি জানেন যে গত শুক্রবারে এবং শনিবারে উনি যেটি করেছেন, উনি বারবারই তার শর্তগুলো বদলাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, এই প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত বদলানোর পেছনের কৌশলটা কি? এটা কি উনি কি একটু দীর্ঘমেয়াদী করে অন্য কোনো কিছু হাসিল করতে চাচ্ছেন? তা তো অবশ্যই। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ ডিল মেকার, ইজ এ ডিল প্লেয়ার, আই শুড রাদার সে প্লেয়ার। অতএব সে তখন দেখছে, কারণ আপনি দেখতে হবে তার মেয়ের জামাই কিন্তু একজন ইহুদি বংশের সন্তান, তাই না? অতএব তার একটা, এবং তাকে কিন্তু সে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মিডল ইস্ট পুরো ইস্যুটাতে। অতএব সে সেখানে ইসরায়েলকে প্রতিনিধিত্ব করছে। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারছে না যে তার যে ক্ষমতার বলয়, এই বলয়টাকে ধরে রাখতে ইসরায়েলকে তার কতটা দরকার, বা ইসরায়েলের মেকানিজম এবং ইকোনমি তারকে ইনডাইরেক্টলি কতটা হেল্প করতে পারে, ওটা উনি নিশ্চিত হতে পারছেন না, দ্বন্দ্বে আছেন। এবং তার কিছু হিমজিক্যাল কিছু সিদ্ধান্ত আছে, কারণ উনি সবসময় জানেন হি উইল বি দ্য উইনার, এবং উইনার তিনি একা হতে চান। অতএব উনি চাচ্ছেন যে আমি পৃথিবীর বিশ্বকে দেখিয়ে দেব আমেরিকা ইজ এ গ্রেট ইন অল সেন্স। অতএব সে সবসময় চাচ্ছে যে একটা মানে একটা গ্যারাকলের মধ্যে রেখে যেন ইরানকে যেন যুদ্ধে একটা শান্তি প্রস্তাবের মধ্যে আনা যায়। সেটা যতক্ষণ না পর্যন্ত ইরানকে আনা যায়। ইরানও তো সহজে ছেড়ে দেওয়ার রাষ্ট্র না, ইরানও চাচ্ছে তার স্বার্থকে রক্ষা করার জন্য। অতএব ইরানের স্বার্থগুলো যখনই ডোনাল্ড ট্রাম্প দেখছেন টেকনিক্যালি সে এটাকে মেনে নিলে ইসরায়েল রাগান্বিত হবে, ইসরায়েল অসুবিধা হবে এবং তার ইগোতে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত উনি ঘুরাতেই চান। না, সেটি ঠিক আছে। আমরা মাহমুদ ভাই, আপনি একটু থাকে, আমরা এই পাশাপাশি ইরানের ইকোনমি এবং আমেরিকা যে অর্থনীতির ব্যবস্থা নিয়েও কথা বলতে চাই, এবং সেই সঙ্গে আরো একটা জিনিস আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, সেটি হচ্ছে যে আমেরিকার নতুন করে হুমকি ওমানকে এবং কিউবাকে, সেটির কি অবস্থা। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা এইগুলো নিয়ে আবার একটু আলোচনা করব। দর্শক কোথাও যাবেন না, আমরা নিচে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। বিরতির আগে রেজা ভাই এবং মাহমুদুল ভাই, আপনারা দুজন যেমনটা আমরা বলছিলাম একটা ব্যাপার নিয়ে, সেটি হচ্ছিল ইকোনমিক ইম্প্যাক্টের ব্যাপারটা নিয়ে একটু কথা বলছিলাম। ইকোনমিক ইম্প্যাক্ট আমি একটু মাধ্যমে আপনার কাছেই জানতে চাই। প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যে ইরানের সঙ্গে যুদ্ধর পরবর্তী 93তম দিনে এসে যে পরিমাণ খরচ আমেরিকার হয়েছে, এবং সেই অনুযায়ী যেই পরিমাণ ইকোনমিক ইম্প্যাক্ট এই সোসাইটিতে পড়ছে, সেটিতে যেই ইরানের যে আপনার যে অ্যাসেটের যে ফ্রিজিং অ্যাসেট ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে শর্তের মধ্যে, যদি সেটি আমেরিকা মানে, তাহলে এই যে ইকোনমিক গোজামিল বা এই যে একটি আরো বড় ধরনের একটা চাপ তৈরি হবে, সেটি আসলে সামাল দেয়া আদৌ কি সম্ভব হবে? এটা আসলে ডিফিকাল্ট। এখন দেখুন, ইকোনমি, বিশেষ করে ইরান, ইরান কিন্তু প্রোন টু দিস কাইন্ড অফ স্যাংশন। ইরানকে তো আজকে একদিন না, আজকে তো 20 বছর যাবত তারা এই স্যাংশনের ভিতরে কাজ করছে, এবং দে হ্যাভ অ্যাকচুয়ালি বিল্ড এ রোবাস্ট সিস্টেম, হাউ টু অ্যাবজর্ব দিস শক, এবং তাদের জন্য এটা কিন্তু নতুন কিছু না, এন্ড দে হ্যাভ বিন অ্যাকচুয়ালি গোয়িং থ্রু ইট ফর লাস্ট মোর দ্যান 20 years. So that's what is the Iran situation now. The whole world এবং ইউনাইটেড স্টেটস ইকোনমি তো স্বাভাবিকভাবে আপনার এটা যতই যুদ্ধ খরচ হচ্ছে সবগুলো কিন্তু আলটিমেটলি ইট ইজ বর্ন বাই ইউনাইটেড স্টেটস। ইসরায়েল তো, তাদের তো সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা এখন এইখানে আর কি, যে তারা জানে ইউনাইটেড স্টেটস ফাইন্যান্সিয়াল, ইন্টেলিজেন্স এবং সব ধরনের ইকুইপমেন্ট, দ্য উইপন্স, অল কাইন্ডস অফ সাপোর্ট কিন্তু তারা যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের যেটা, আমি ওয়ার্ল্ডের বলবো, যুক্তরাষ্ট্রের যেটা হচ্ছে এখন, যে মানুষ কিন্তু অলরেডি কিন্তু হাঁপিয়ে উঠছে। বিশেষ করে গ্যাসের দাম আপনি দেখুন, অন্য অন্য জিনিসের দাম, প্রত্যেকটা জিনিস যদি আপনি বাজারে যান দেখবেন যে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। সুতরাং মানুষ কিন্তু রিয়াক্ট করছে, ইয়াঙ্গার জেনারেশন অলরেডি রিয়াক্ট করছে, হোয়াট আর উই গেটিং
out of doing all this kind of atrocities, genocide, ethnic cleansing. আপনি এটা তো ethnic cleansing, যে বাচ্চাদেরকে মাহমুদ রেজা ভাই যেটা বললেন যে বাচ্চাদের মেরে ফেলছে কারণ মনে করছে যে এরাই তো কালকে আমাদের সাথে ফাইট করবে। সো এই যে বর্বরতা, এটা আমার মনে হয় মধ্যযুগে এই ধরনের বর্বরতা হয় না। ইসরায়েল এখন যেগুলো করছে আর কি, সারা হোল ওয়ার্ল্ড, বিশেষ করে ইউরোপের কয়েকজন লিডার ছাড়া কেউ কিছু বলছে না। আবার দেখুন যে আমি আমি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমার কাছে অবাক লাগলো যে ভারত সেকেন্ড সাপ্লায়ার অফ উইপন্স টু ইসরায়েল। আমি এটা আই কুড নট বিলিভ ইট। ইরান অলওয়েজ স্টুড বাই ইন্ডিয়া, সুখে দুঃখে সবসময়। মিডল ইস্টের কান্ট্রিজ গুলো, ম্যান পাওয়ার গুলো কিন্তু সবখানে। সেখানে আমি আই কুড নট বিলিভ ইট যে মোদি, অবশ্যই আমি শেষের দিকে বুঝতে পেরেছিলাম কারণ যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগেই কিন্তু সে ঘুরে আসলো ওখানে, এবং অল কাইন্ডস অফ আমরা দেখছি যে মসাদের সাথে রড যে তাদের যেগুলো করছে। তো এখন ইকোনমি স্বাভাবিকভাবে কিন্তু এখানে মানুষ কিন্তু এই ফুলে ফেসে উঠছে। ইয়াঙ্গার জেনারেশন কিন্তু, আমি যেহেতু ইউনিভার্সিটিতে আছি এখন, কিন্তু দে আর totally fed up what we are doing for Israel's genocide, ethnic cleansing. কারণ সবার বেশ করে নেটো কান্ট্রিজের লিডাররা যখন বলে তখন they pay attention to। আর সাধারণ মানুষের অবস্থা তো আমি বললাম যে এখানে জীবিকা, বিশেষ করে মানুষের ইনকাম বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আলটিমেটলি প্রাইস হাইকিং, এটা কিন্তু প্রত্যেকটা হাউসহোল্ড লাইভলিহুড কিন্তু আপনার মানুষকে হচ্ছে। সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে আপনার দেখুন, এখন ওমান প্রথম থেকে কিন্তু এখানে কিন্তু ন্যারেটিভ গুলো কিন্তু ওরা কিন্তু তৈরি করে ফেলে, যে ইসরায়েলি লবিস্ট যারা আর কি ন্যারেটিভ গুলো তৈরি করে যে না এটা 15% হরমুজ থেকে তেল আসে, এটা কিছু হবে না। যুক্তরাষ্ট্র নিজেও পাম্পিং করছে, কিন্তু সেগুলো ছাড়ছে, তারপর কিন্তু আপনার আসলে এটা কিন্তু বিরাট ফ্যাক্টর যে হরমুজ প্রণালীর মাধ্যমে যে তেলটা আসে আর কি। এবং ইরান যদি এটা স্বাভাবিকভাবে, ওদের তো দিয়ে ইজ নো আদার ওয়ে, তাদের এটাই একমাত্র তাদের আশ্রয়স্থল বা যেটাই বলেন তার দেশের, তার ভূখণ্ডের মধ্যে, এটা বলতে গেলে আর কি। সো দে আর গোয়িং টু কন্টিনিউ মিনস দ্যাট সারা ওয়ার্ল্ডের কিন্তু আপনার ইম্প্যাক্টটা হবে, যেটা হচ্ছে অলরেডি। কিন্তু বিভিন্ন কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিজ গুলো কিন্তু আপনি সাংঘাতিকভাবে সাফার করছে। আমরা কিন্তু এগুলো কিন্তু এখনো ওই যে বললাম যে ন্যারেটিভ গুলো, বিশেষ করে মিডিয়া গুলো, সারা ওয়ার্ল্ডের মিডিয়া গুলো কিন্তু কন্ট্রোল করে ওই ইসরায়েলি লবিস্ট গুলো। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। ইউনাইটেড স্টেটস এখন কিন্তু আপনার ডিজাস্টার সিচুয়েশন হতো যদি ওই লবিস্ট গুলো, আইপ্যাক বলেন, বা দে আর অ্যাকচুয়ালি কন্ট্রোলিং অল দিস ন্যারেটিভ। সো দিস ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন। এবং ওমানকে কিন্তু দেখুন, ওমান কিন্তু অলওয়েজ লাইক উইথ ইউনাইটেড স্টেটস, এবং ওমানকে শেষ পর্যন্ত অ্যাটাক করে বসলো। সো দিস ইজ হোয়াট ওয়ান হ্যাপেনিং আফটার অ্যানাদার। এবং তাদের নেক্সট হচ্ছে কি টার্গেট, কেউ যদি একটু যদি ন্যায়ের পক্ষে কথা বলে, জেনোসাইডের এগেনস্টে কথা বলে, সাথে সাথে কিন্তু তারা হয়ে যায় হচ্ছে এখন নেক্সট টার্গেট। পাকিস্তানকে টার্গেট করতেছে, টার্কিকে টার্গেট করতেছে। তো ন্যাটো গুলোকে বলে সাহস পায় না কিন্তু সেখানে। এবং দেখুন স্পেন তারা তো ডিপ্লোম্যাটিক রিলেশন থেকে সবকিছু আপনার বলতেছে নো, উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি কন্টিনিউ উইথ দিস। এইভাবে যদি দাঁড়াতো, আমি বেশ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে কিন্তু আমি আশা করছিলাম লার্জেস্ট ডেমোক্রেসি, অথচ উল্টা প্লে করছে। না কিন্তু মাদবর ভাই, আপনাকে একটু থামাতে হচ্ছে। অনেকদিন যাবত আপনি দেখুন ভিক্টর আরবান এই ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম এগুলোর থেকে সরাচ্ছে, এবং এই লিডার গুলো কিন্তু সারা বিশ্বের কিন্তু আপনার যে পিস এন্ড স্টেবিলিটি ধ্বংস করছে। ভিক্টর আরবান, এদিকে মোদি, এদিকে ট্রাম্প, এদিকে নেতানিয়াহু। আমরা সারা বিশ্বে কিন্তু এখন কিন্তু সেফ না, আপনি কোথাও যাবেন আর কি। স্বাভাবিকভাবে এটা তো আমি বলছি যে ট্রাভেল করা, কিন্তু আপনি যে ট্রেড, কমার্স, এগুলো তো লার্জলি ডিপেন্ড অন অ্যাকচুয়ালি পিপলস রিলেশনশিপ। সো অল দোজ থিংস না কিন্তু আপনি যদি যুদ্ধ পরবর্তী, যুদ্ধ এখন পর্যন্ত যে অবস্থা, আমরা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বলতে পারি, ইরানের কিন্তু ইকোনমিক গ্রো করছে। ইরান কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বিকজ অফ তাদের, আপনি জানেন তেলের বাজার রমরমা, কিন্তু আমেরিকা যখনই হরমুজের সামনে ব্লকেট দেওয়ার পরে কিছুটা সীমিত হয়েছে। আর আপনি যেটা বললেন ভারতের ব্যাপারটি, কিন্তু ইরানের পক্ষ থেকে তো এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত করা হচ্ছে না। এবং আমরা সবশেষ দেখলাম যে আপনার ব্রিক্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন এবং ভালোভাবেই যোগাযোগ করেছেন। তাহলে আপনি ইরান ইজ এ ম্যাচিউরড প্লেয়ার। ইরান কিন্তু আপনার রিয়্যাক্ট কিন্তু সাথে করে না, কিন্তু করছে বিভিন্ন, আপনি বিভিন্ন মিডিয়াগুলো যদি দেখেন, দিস আর কামিং। আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি এগুলো, যে হাউ ইজ দিস হ্যাপেনিং। অলওয়েজ লাইক ইরান এন্ড ইন্ডিয়া হ্যাড ওয়ান্ডারফুল রিলেশনশিপ। আপনার যে পোর্ট নাকি যেন বলে একটা, যে তাদের যে ওখানে যেটা করছে সাবাহার or something, I can't remember আর কি। অল দোজ, এর ভিতরেই যে আমি আই কুড নট বিলিভ ইট যে এইভাবে যে সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ উইপন হবে। যে তো আমি ইন্ডিয়াকে কেন আনছি, ইন্ডিয়াকে আনছি, এগুলো হচ্ছে লার্জেস্ট দ্য পাওয়ার, মাইটি নেশন। এরা কিন্তু সবাই ইউনাইটেড নেশন, আপনি বলছেন কি করবে ইউনাইটেড নেশন তো চলে এদের মাধ্যমে। সো দে আর নট, রাদার দে আর সাপোর্টিং ইনস্টিড অফ স্ট্যান্ডিং এগেইনস্ট দিস থিং। সো এইভাবে স্বাভাবিকভাবে কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা
ইনস্টেবিলিটি এখন শুরু হয়েছে যেটা আর কি, এবং এটা আপনি ইকোনমি তো ডিপেন্ড করে এগুলোর উপর, সো ইট ইজ ইম্প্যাক্টিং আওয়ার ইকোনমি, ইম্প্যাক্টিং পিপলস লাইফস, ইম্প্যাক্টিং পিপলস ট্রাভেল, এভরিথিং ইজ এ স্টেক। মানুষ এখন 7 বার চিন্তা করে কোনো একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে বা নতুন একটা যাওয়ার ক্ষেত্রে। আপনি মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, দ্যাট রোবাস্ট ইকোনমি, আমার তো মনে হয় না আমার তো মনে হয় কত দশ যে নামছে তাদের আপনি কল্পনা করতে পারবেন না। বিশেষ করে পর্যটন খাতের কথা আমরা পর্যটন বলতেই পারি। খাতে বিশেষ করে তাদের যেটা আর কি মেইন সোর্সটা এখন ওইটাই। আহ, So আহ, this is what happened. Nobody, so like United Nations cannot do anything unless these parties, like all these countries, they say that we go and abide by the Charter of the United Nations. এবং আপনি যদি রক্ষকে যদি বক্ষক হয়ে থাকেন, so what can they do? না, আপনি ইউনাইটেড নেশনসের যে পাঁচটি তাদের দেশ আছে যারা ভেটো দিতে পারে বা ক্ষমতা রয়েছে, তাদের আসলে ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। আমি একটু রেজা ভাই আপনার কাছে জানবো, 2006 সালে আমরা যখন ইরাক যুদ্ধে প্রেসিডেন্ট বুশ যে যুদ্ধের খরচের কথা যেটি বলেছেন, প্রায় $3 ট্রিলিয়ন, মানে $3 ট্রিলিয়ন মতো খরচ হয়েছে। আর এই যুদ্ধে বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় এখন 70 বিলিয়নের উপরে খরচ এরই মধ্যে হয়ে গিয়েছে, যেটি শুধুমাত্র অস্ত্রের ব্যাপারে প্রায় এক একটি ড্রোন $50,000 উপরে যেটি খরচ। এবং লাস্ট হাউস কমিটিতে সেক্রেটারি অফ ওয়ার যেটি বলছেন যে এই খরচ আরো বেশি হতে পারলেও অস্বাভাবিক কিছু না। প্রশ্ন হচ্ছে, এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে স্টক মার্কেট খুবই ভালো, ইকোনমি খুবই ভালো, তাহলে এটা কি সাংঘর্ষিক না? ডোনাল্ড ট্রাম্প, আপনি তো ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন 2016 থেকেই দেখছেন। 2016 থেকে 20 পর্যন্ত দেখেছেন, মাঝখানে 4 বছর দেখেননি, আবার দেখছেন। এর কোথাও আপনি দেখেছেন কি, আপনার মনে পড়ে কি যে ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য সাংঘর্ষিক বক্তব্য হয় নাই? সে দিন এবং রাতকে বলতে চায় সমান সমান, এটা দিন। ওই রাত পারটা সে বুঝাতে চায় না। সে হয়তো, তার হয়তো যুক্তি হচ্ছে রাত ধরে কি করবো, রাতটা পার হলেই তো দিন হয়। অলওয়েজ সে একটা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায় নিজেকে। কারণ আপনার হয়তো মনে আছে যে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, এক রিপোর্টার প্রশ্ন করেছিল যে তুমি তো দেখা যাচ্ছে যে আজকাল খুব বেশি সংবাদে থাকো না। তখন সে উত্তর দিয়েছিল, সংবাদে আমি থাকবো কি, আমি নিজেই তো একটা সংবাদ। সো সো আপনি দেখতেছেন যে যেভাবেই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে যায় না। আমি যদি $6 গ্যালনে তেল কিনি, তার কোনো মাথায় ব্যথা না, তার পরিবারের কোনো মাথা ব্যথা না, তার কংগ্রেসের সদস্যদের কোনো মাথা ব্যথা না, তার স্পিকারের কোনো মাথা ব্যথা না। অতএব সেটা নিয়ে ভাববে কেন? কারণ হি ইজ নট রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, হি ইজ রিপ্রেজেন্টিং বাই হিমসেলফ অ্যান্ড হিজ সাম কিচেন ক্যাবিনেট। তাদেরকে সে রিপ্রেজেন্ট করে, সে তো দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। অতএব যে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে যখন দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, সে তো কন্ট্রোভার্সিয়াল হবেই। তার কথায় আপনি কখনো কোনো সামঞ্জস্য খুঁজে পাবেন না। হি ডোন্ট কেয়ার, সিম্পলি হি ডোন্ট কেয়ার। আপনার বাজারে গ্রোসারিতে, সে মনে আছে আপনি সে আসার পরপরই বলেছিল গ্রোসারির মূল্য আমি 1 সপ্তাহের মধ্যে কমিয়ে আনবো। হোয়াট হ্যাপেন নাও? আপনি আগে যেখানে গ্রোসারি করতে আপনার হয়তো লাগতো 150 টাকা, এখন লাগে 300 টাকা। তো হোয়াট হ্যাপেন নাও? তো আপনি প্রতিটা জায়গায় কিন্তু এই যে মিডল ক্লাস আমেরিকার যে মূল স্রোত, তারা কিন্তু দে ডোন্ট বদার। তাদের মাঝে মাঝে একটাই স্বপ্ন, বিশেষ করে একটা হোয়াইট ইজ দ্য গ্রেটেস্ট, তাদের মধ্যে একটাই স্বপ্ন যে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দেম। কারণ ডোনাল্ড ট্রাম্প ছাড়া তারা আর কোনো বিকল্প দেখে না। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এখনো টিকে আছে। আপনি চিন্তা করে দেখেন, এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা ইকোনমিক ডিজাস্টার, তারপরও কিন্তু ওই মিলিয়ন পিপল মার্চ টুয়ার্ডস ওয়াশিংটন ডিসি আমরা এখনো দেখি নাই। সেটা কিন্তু হচ্ছে না, মিলিয়ন পিপল মার্চ হচ্ছে না। আপনি যদি দেখতেন চায়না এবং রাশিয়া যদি একটা থ্রেট করতো যে নো ফার্দার অ্যাটাক অন ইরান, উইল নট টলারেট, উইল প্রোটেক্ট ইট, তাহলে আমেরিকার আপনার টনক কিছুটা হলেও নড়তো। কোথায় তা হচ্ছে? এখন বরং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে চায়না সুযোগ করছে কিভাবে তাইওয়ানকে আবার তার দখলে নিয়ে আসা যায়, কারণ তাদের এটা সুযোগ। কারণ এই মুহূর্তে আমেরিকা যেটা করতেছে, তারাও একটা অন্যায় করতেছে। অতএব চায়না যদি বলেন তাইওয়ান আমার, সেও তা করতে পারে। অতএব দে আর প্লেইং। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝে যে কোনটা দিয়ে কোনটা, মানে আমার মনে হয় দাবা খেলায় খুব মানে খুব পটু ছিল, বা হয়তো দাবা খেলাটা সে খুব ভালো বোঝে, কিন্তু খেলা কিনা আমি জানি না। কিন্তু আমার তাই বলে মনে হয় যে আপনি যেটা প্রশ্নটা করলেন যে কন্ট্রাডিকশন মনে হচ্ছে কিনা, ইট ইজ ভেরি সিম্পল। এটা কন্ট্রাডিকশন হওয়ার কথা। এটা মিললে তো আপনি অবাক হবেন, আপনি অবাক হব যে হাউ কাম Donald Trump is not representing any people of the country.
সো না কিন্তু রেজা ভাই, আমি একটু এখানে আপনাকে বলছি, আপনি যেটা বলছেন যে এটা তো পুরোপুরি সঠিক নাও হতে পারে। যেমন এবারে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট শুধুমাত্র যে ইলেকটোরাল ভোটে জিতেছেন তা না, উনি পপুলার ভোটের রেকর্ড ভোট পেয়েছেন, জিতেছেন। এবং আপনাকে আমি সবশেষ একটা তথ্য দিই, এই গত যে বাইলিটারাল নির্বাচন হলো রিপাবলিকান পার্টির, আপনি জানেন বিশেষ করে জর্জিয়ার সিনেটর রেস থেকে মাসি, যিনি ট্রাম্পের বিরোধী ছিল, 11 জনকে ট্রাম্প মনোনীত করেছিল এবং 11 জনই জিতেছেন। এরপর আপনি কিভাবে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনগণ তার পক্ষে নেই? আপনি আপনি দেখবেন যে আমার গতকালকেই আমাদের সময়ের ডাকসুতে ভিপি ছিল মান্না ভাই, মাহমুদুর রহমান মান্না। আমার সাথে আমার ব্যক্তিগত পরিচয়, অনেক দীর্ঘ ওনার কথা হচ্ছে। তো উনি আমাকে বলতেছিলেন যে রেজা, তোমার সাথে আমার সংঘর্ষটা হচ্ছে এই যে তুমি যা লেখো বা তুমি যা বলতে চাও ওটা রাজনীতির রিয়ালিটি না। রাজনীতির রিয়ালিটি ডিফারেন্ট। আমরা রাজনীতি মাঠে করি, তোমরা কলম দিয়ে রাজনীতি আমাদের শেখাতে চাও, কিন্তু যে রাজনীতি শেখাতে চাও সেটা রাজনীতি না, সেটা একটা আদর্শ বা কল্পনা। ঠিক একইভাবে আপনি যদি বলেন ডোনাল্ড ট্রাম্প এতগুলো, হ্যাঁ 75% ভোট সে পেয়েছে, কিন্তু সেই পিপুলটা কারা? কারণ আমেরিকাতে আপনাকে বুঝতে হবে, আমেরিকায় এখনো 68.5% পিপুল আর হোয়াইট, তাদের মেজরিটি, আর রেস্ট ইজ নট এ মেজরিটি। তার মধ্যে কতজন ভোট দেয়? এবার কিছু সংখ্যক হয়তো লোক আমরা ভোট দিতে গেছি বা ভোট দিছি, তাও তো সব সংখ্যক লোক ভোট দেয় না। এবং তাদের এই যে একটা আপনার শ্বেতাঙ্গদের একটা বড় অংশ এখনো আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে এবং আপনার কি বলে কংগ্রেসকে সাপোর্ট করছে, তার একটা কারণ হচ্ছে ডেমোক্রেটিক বিকল্পিত কিছু নাই। এই দেশের মতো দুটা দল, আমাদের মতো তো 50টা দল না। আইদার ডেমোক্রেট দল অথবা রিপাবলিকান দল, একটা মুদ্রা দুইটা পিঠ। অতএব সেই অর্থে আপনার ডেমোক্রেট দলের যে বেটার অল্টারনেটিভ, ডেমোক্রেট দলদের বেটার প্রপোজাল, ডেমোক্রেট দলদের বেটার লিডারশিপ, এটা তো নাই, অ্যাবসেন্ট। লিডার হতে একটা ক্যারিশমা দরকার, সেটা নেগেটিভ ক্যারিশমা হোক কিংবা পজিটিভ ক্যারিশমা হোক, সেই ক্যারিশমাটা ডেমোক্রেট দলে কারো নাই। অতএব দ্যাট কাউন্টস এভরিথিং ইন ভোটিং পলিটিক্স। পলিটিক্স তো দু ধরনের, একটা হচ্ছে কাউন্টিং পলিটিক্স, আরেকটা হচ্ছে আপনার ইডিওলজিক্যাল পলিটিক্স। ইডিওলজি পলিটিক্স তো নাই, এখন কাউন্টিং পলিটিক্স আছে। ডেমোক্রেসি ইজ এ কাউন্টিং পলিটিক্স, তাই না? আপনি যদি 11 জন হন তাহলে আপনি জিতে গেলেন, আপনি সব, আপনি যা করেন সব রাইট, আর আমি যদি 10 10.5 হই আমি বাদ। এই যে কাউন্টিং পলিটিক্স, যেখানে কোয়ালিটি অ্যাবসেন্স করে, যেখানে কোয়ালিটি কোনো মেজার করে না, যেখানে কোয়ালিটি কোনো ম্যাটার করে না, সেইখানে ডোনাল্ড ট্রাম্প জিতবে নাকি আমি আপনি জিতবো না, সেখানে তো আপনার আজকে যদি আপনার ওবামাও এসে দাঁড়ায়, সন্দেহ আছে ওবামাও শেষ পর্যন্ত ফাইট করে পারবে কিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে। সে একটা মানে ভিন্ন রকম একটা অবয়ব সৃষ্টি করে ফেলেছে ক্ষমতায় আসার পর থেকে। ইট ইজ হিজ ক্রেডিট, আই ডোন্ট সে ইট ইজ হিজ ডিসক্রেডিট। সে পেরেছে আমাদের ব্যর্থতার জন্য, পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের ডাম হেডের জন্য। কারণ তাদের সম্মুখে একটা জিনিস, দে থিঙ্ক অ্যাবাউট দেমসেলফ অন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের এভারেজ, উনি তো শিক্ষকতা করেন, উনি ভালো বলতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এভারেজ স্টুডেন্টকেও প্রশ্ন করেন না কেন যে ইউরোপে কয়টা দেশ আছে, বলতে পারে কিনা দেখবেন। না, তাদের সেটি কাছে আমি আপনার সঙ্গে একমত হতে নাও পারলাম, কারণ এটিতে অনেক বিতর্ক আছে। আপনি গদবাঁধা সবাইকে খারাপ বলতে পারেন না, কারণ যদি আপনি নোবেল প্রাইজ দেখেন, রেকর্ড দেখেন, আমেরিকানদের জয় জয়কার সব জায়গায়, এক প্রেসিডেন্টকে দিয়ে আপনি এটা বলতে পারেন না। যাই হোক, আপনার মতামত, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আপনি একটু মাদুর ভাই, আমরা তো আমেরিকা নিয়ে বারবার কথা বলছি, আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে আপনারাও বলছেন অর্থনীতি খারাপ হচ্ছে, ভালো হচ্ছে। আমি একটু ইরান নিয়ে আপনার কাছে জানতে চাই। আমরা যদি সবশেষ ইরানের ব্যাপারটি দেখি, ইরানের জনগণ কিন্তু বেশ উৎফুল্ল, এবং তারা কিন্তু গত দুদিন ধরে তাদের যে ব্যানারের মধ্যে একটি লেখা খুবই জনপ্রিয় হয়েছে, ওয়ার ইজ ব্লেসিং, মানে যুদ্ধ তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসছে। তারা তাদের জাতীয়তাবোধ দেখাতে পেরেছে বিশ্বকে, এরকম স্লোগান বা ব্যানার নিয়ে ওরা রাস্তায় নেমেছে। এটার পেছনে আসলে কারণ কি? তারা তো আসলে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা সেখানে বলছে ব্লেসিং। পার্সিয়ান সিভিলাইজেশন, এটা কিন্তু আপনার ইস ন্যাশনাল প্রাইড, এবং এই পার্সিয়ান সিভিলাইজেশন এদেরকে কিন্তু নোবডি কুড ডিফিট দেম, এবং তাদের ইউনিটি। আসলে যুক্তরাষ্ট্র যেটা মনে করেছিল যে এখানে ইয়াকে যেমন নিয়ে আসলো, যে ভেনিজুয়েলার যে মাদুরোকে যেভাবে নিয়ে আসলো, মনে করছিল যে এখানে রিজিম চেঞ্জ করে এখানেও একই অবস্থা হবে। এটা রং ক্যালকুলেশন। এবং এগুলো কিন্তু ড্রাম বিট করেছেন ইসরায়েল আর কি, উই আর গোয়িং টু লেভেল দেম, লাইক আমি যেটা ইকোনমিক ব্যাপারে বললাম, যে এটা স্যাংশন নিয়ে কিন্তু তারা প্রোন হয়ে গেছে অলরেডি, এবং তারা ইন্ডিজিনিয়াস ভাবে কিভাবে করতে পারে। তো এখন দেখুন এখানে কিন্তু একটা গ্রুপ আছে যেটা সবসময়, যে রেজা শাহ পাহলভির গ্রুপ আর কি, ডেমনস্ট্রেশন ওগুলো দেখে টেকে কিন্তু এরা মনে করছে যে আসলেই তো ওখানে আমরা রিজিম চেঞ্জ খুব ইজি হবে। ইটস নট।
এই পার্সিয়ান যে ন্যাশনাল প্রাইড, এই প্রাইডের জন্যই আপনি দেখছেন যে যে তারা শান্টিং করছে, তারা ন্যাশনাল ইউনিটি শো করছে। এই সলিডারিটি কিন্তু nobody could defeat, as I said, that all kinds of সব ধরনের কিন্তু আমরা রাশিয়া পর্যন্ত এখানে কিন্তু ডিফিট খেয়েছে, প্রত্যেকটা কোনো কেউ কিন্তু এখানে কনকার করতে পারেনি। তো আমি আরেকটু যেটা বলবো আসলে আমার যে কোপেনালিস্ট যে মাহমুদ রেজা চৌধুরী, কিন্তু উনি একটা চমৎকার কথা বলছেন যে আসলে দেখুন এখানে আমার কাছে মনে হয় বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ একটা আছে, বেস্টেড ইন্টারেস্ট পিপল গুলোর জন্যই কিন্তু এখানে আসলে আমরা ডিল গুলাই যেতে পারছি না। বিথিং তো আসলে এখানে মেইন হচ্ছে আপনার উইটকফ এবং যে প্রেসিডেন্টের জামাতা কুশনার। টোটালি মার্কো রুবিও কিন্তু ইজ আউট অফ দ্য সিন। মার্কো রুবিও কিন্তু আমরা জানি হি ইজ দ্য সেক্রেটারি অফ স্টেট, তাকে কিন্তু রাখছে না। এখানে বেস্টেড ইন্টারেস্ট উনি বলেছেন অলরেডি হু ইজ কুশনার, আমরা তা জানি। আমার কাছে আরো বেশি কনসার্নিং হচ্ছে আজকে দেখেন দেশে কিন্তু একটা অপোজিশন আছে, ডেমোক্রেটিক পার্টি, যে ডেমোক্রেটিক পার্টির পিছনে কিন্তু মাইনরিটি সবাই যায়। তো এইখানেও কিন্তু দেখেন ছাকসুমার, কিন্তু হুই ছাকসুমার, তার জন্যই কিন্তু এটা হচ্ছে, একটা কোথাও বলছে না। কিন্তু আমি অবাক লাগছে, কংগ্রেসকে বাইপাস করে গেল চুপচাপ একদম। সেই বেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে নিয়ে কিন্তু আপনার খুবই ডিফিকাল্ট আর কি। এই জন্য আমরা কিন্তু ডিলগুলো কিন্তু আসলে কোথাও যেতে পারছি না। এখানে মেইন প্রবলেম হচ্ছে এরা, এবং যুক্তরাষ্ট্রকে যে সিনারিওটা ইসরায়েল বারবার দিচ্ছে সেটা হচ্ছে রং সিনারিও। আলটিমেটলি কিন্তু উই আর গোইং টু সাফার ইভেন মোর। আর এইখানে আসলে আরো যেটা হচ্ছে, এটা দীর্ঘায়িত হলে যে আপনি বলছেন যে ইরান বলছে যে যুদ্ধ, ওয়ার ইজ ব্লেসিং ফর আস, এটা কিন্তু অনেকটা কিন্তু আউট অফ ডেসপেয়ার কথাগুলো বলছে। আপনি মনে করেন না যে সে আসলে তাদের ইকোনমি যে ভালো হচ্ছে এটার জন্যই বলছে, এটা কিন্তু দে আর টোটালি কিন্তু এক লস। আর এখানে যে যেভাবে যে সিস্টেমেটিক্যালি যেভাবে কিন্তু আপনার ক্লিনজিংটা হচ্ছে, জেনোসাইডটা হচ্ছে, নবডি। আমি একটু আগে আপনাকে বললাম যে ভারতকে নিয়ে আসলাম, যে ভারত ইজ এ মাইটি নেশন, দে কুড ইনফ্লুয়েন্স, ইনস্টিড অফ কন্ট্রোলিং or instead of pursuing them, they are rather supporting. আমি শুধু ভারত বলছি না, একটা কান্ট্রি না, কিন্তু আপনি অনেকগুলো 41টা কান্ট্রি বোধহয় উইপন গুলো দিচ্ছে যুদ্ধে। তো মেইন ইয়া হচ্ছে আপনার উইপন গুলা। তো এই উইপন গুলো যদি না দিই, ইউনাইটেড নেশনের যদি আপনি মেম্বার হন, ইউনাইটেড নেশন আপনি কিভাবে কার্যকরী রাখবেন? ইউনাইটেড নেশন টোটালি একটা মানে এটা ইজ গন, এটা কিছুই নেই। না, কিন্তু যেটি হচ্ছে মাদুর ভাই, নিরাপত্তা পরিষদে কিন্তু ভারতের নাই। আপনি জানেন রাশিয়া চীনের কথা, আপনি রাশিয়া এবং চীনের কথা একবারও বলছেন না, কিন্তু আপনি বারবারই ভারতের কথা বলছেন। সেটি একটি ভিন্ন আলোচনা। কিন্তু ইরানকে সাপোর্ট করছে, এটা তো আর বলার কিছু না। সেটাই নিয়ে আমরা হয়তো আমাদের সময় শেষ হয়ে গেছে। তারা গেছে তাদের ইন্টারেস্টে, কিন্তু against the United States, চায়না এবং রাশিয়া দুইটাই গেছে কিন্তু নট টু সাপোর্ট ইরান। তারা জানে যে এখানে ইরানে ফেলিউর হলে, ওই যে আমাদের মাহমুদ রেজা ভাই বলছিলেন যে এটা আর কি, তাইওয়ান কালকে হয়তো বলবে যে তুমি যেভাবে দিচ্ছ আমিও তো দিচ্ছি একইভাবে। এবং সেটি প্রমাণও হয়েছে। আপনি জানেন নিরাপত্তা পরিষদে বারবারই সেটি ভেস্তে গিয়েছে এই যুদ্ধবিরতির ব্যাপারটি, সেটি আপনি জানেন। কোনো না কোনো ভাবে তারা পক্ষে বিপক্ষে অবস্থান নেয়। আমাদের সময়ও শেষ হয়ে গেছে। রেজা ভাই এবং মাদুর ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যেহেতু যুদ্ধ চলমান আছে, এখনো পর্যন্ত সবকিছুই আনসার্টেন বা অনিশ্চিত, নিশ্চয়ই আপনারা আরো আগামীতে অন্য ডেমোক্রেসিতে এসে এই ব্যাপারে আরো ডিটেলস কথা বলবেন। আপনাদেরকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি আলোচকরা বলছেন, আসলে পুরোপুরি এখন অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে, কারণ এরই মধ্যে আমরা সবশেষ যে তথ্য পেলাম সেখানে দেখা যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেগুলো, বিশেষ করে ইউরেনিয়ামের ব্যাপারে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইরান আমেরিকা যুদ্ধ আসলে আদৌ কতদিন গড়ায় বা এর ইকোনমিক ইম্প্যাক্ট কতটা এই সমাজ ব্যবস্থা পড়ে, সেটি নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।